সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। অনলাইন স্টাডি কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের শুরুতে আমরা দেখিয়ে নেব গতি কী আর স্থিতি কী। সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে গতি, আর সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তাহলে তাকে বলবো হচ্ছে স্থিতি। এই যে আমি দেখো বোর্ড থেকে আমি হেঁটে চলে গেলাম, দেখো বোর্ড থেকে কিন্তু আমার অবস্থানের কি হয়ে গেছে, অবস্থানটার পরিবর্তন হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এটা হচ্ছে গতি। আমি বোর্ডের সাথে কিন্তু স্থির আছি, আমি কিন্তু নড়াচড়া করছি না। তাহলে বোর্ডের সাথে আমাকে যদি তুলনা করো, আমি কিন্তু আমার অবস্থানটা কি পরিবর্তন করেছি? না, এখন আমি অবস্থানের পরিবর্তন করছি না। তাহলে এটা হচ্ছে কি স্থিতি। অর্থাৎ সাপোজ একটা গাছের নিচ থেকে একজন একটা সাইকেল চালিয়ে চলে গেল, তাহলে কি সে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন করলো। এটা কি, এটা হচ্ছে গতি। আর যদি সাইকেলটা নিয়ে সে গাছের নিচে দাঁড়িয়ে থাকে তাহলে কি সে কি অবস্থানের পরিবর্তন করবে? না, অবস্থানের পরিবর্তন করবে না। তাহলে তাকে আমরা কি বলবো? তাকে বলবো হচ্ছে আমরা স্থিতি। স্থিতি গতি নিয়ে যদি আমি আরেকটু বিস্তারিত জানতে চাই তাহলে চার বন্ধুর একটা ঘটনা নিয়ে আলোচনা করতে হয়। তো চার বন্ধুর ভেতরে এক বন্ধু হচ্ছে, মনে করো হচ্ছে পৃথিবীর বাইরে সে চলে গেছে। তিন বন্ধু আছে হচ্ছে পৃথিবীতেই। তো তিন বন্ধু তারা একটা মেসে থাকতো। তো তিন বন্ধুর মধ্যে হচ্ছে দুই বন্ধুর বাড়ি হচ্ছে এক জায়গায়। তারা তিন বন্ধু মনে করো স্টেশনে আসলো দুই বন্ধুকে এগিয়ে দিতে। দুই বন্ধু এসে মনে করো ট্রেনের উপরে হচ্ছে বসে গেল, পাশাপাশি তারা দুইজনে দুইটা সিটে হচ্ছে বসে গেল। নিচে কে থাকলো বলো তো? নিচে তাদের এক বন্ধু থাকলে সে হয়তো বা হাই হ্যালো জানিয়ে দিবে বা বাই বলবে। তো যাই হোক, এ জায়গায় তার এইখানে যে বন্ধুটি রয়েছে, এই বন্ধু যদি একে বলে ট্রেন মনে করো স্টার্ট হয়ে গেছে, ট্রেনটা কী হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, ট্রেনটা মনে করো চলছে। এই বন্ধুকে কী বলবে বলো তো? এই বন্ধুকে বলবো সে হচ্ছে কি, সে হচ্ছে গতিশীল। কেননা একটা জিনিস দেখো, এর সাপেক্ষে এই বন্ধু সাপেক্ষে তারা কি তাদের অবস্থানটা পরিবর্তন করবে, তারা এইদিকে চলে যাবে, তার মানে কি তাদের অবস্থানটা পরিবর্তন করবে। তার মানে সে কি বলো তো? সে হচ্ছে গতিশীল। আচ্ছা, এবার হচ্ছে যদি এই দুই বন্ধুর কথা বিবেচনা করি, তারা দুই বন্ধু হচ্ছে সিটে হচ্ছে পাশাপাশি এভাবে বসে আছে। এখন এই বন্ধু যদি একে বলে তুমি স্থিতিশীল না গতিশীল, সে কি বলবে দেখো তো? সিটে যখন তারা পাশাপাশি বসে থাকবে, ট্রেন যদিও চলে, দেখো এই কিন্তু তার অবস্থানটা কিন্তু কি করছে না, পরিবর্তন করছে না। যেহেতু অবস্থানে পরিবর্তন করছে না, তাহলে একে কি বলতে পারবে বলো তো? একে বলতে পারবে হচ্ছে স্থিতিশীল। একে কি বলবে? একে বলবে হচ্ছে হচ্ছে কি স্থির। আচ্ছা, এবার মনে করো যে আমি বলেছিলাম তারা আরও এক বন্ধু আছে, সে কোথায় গেছে মনে করো? সে হচ্ছে পৃথিবী থেকে হচ্ছে মনে করো বাইরে আছে। একে বললো হচ্ছে গতিশীল, আবার একে বলতেছে আবার কি স্থিতিশীল। আচ্ছা, যে বাইরে আছে সে আবার কি দেখবে দেখো তো? সে দেখবে যে পৃথিবী কি করছে, পৃথিবী ঘুরছে, এভাবে রোটেট করছে মনে করো সূর্যের চারোদিকে। এখানে সূর্য আছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আচ্ছা, এই মনে করো যে পৃথিবীর বাইরে এই জায়গাতে স্থির আছে। আচ্ছা, এ যখন দেখবে, এ কি দেখবে বলো তো? এ দেখবে যে কি, যে এইখান থেকে যদি তার দূরত্ব এটা ছিল, পৃথিবী যখন ঘোরা শুরু করবে তখন এরকম একটা যখন পয়েন্টে চলে আসবে, তখন কি দেখবে? অবস্থানে পরিবর্তন করেছে। কে করেছে? তারা তিনজনে করেছে। যে বাইরে আছে সে আবার কি বলবে বলো তো? সে আবার বলবে যে তোমরা সবাই হচ্ছে কি গতিশীল। বিষয়টা খুব মজার না? তো আসলে গতিশীল বা স্থিতিশীল এটা সবসময় ফিক্সড নয়, এটা পরিবর্তন হয়ে যায় যখন আমি একটা বিন্দু সাপেক্ষে আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাবো। তো এটা পুরোপুরি প্রকাশ করার জন্য হচ্ছে আমাকে প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে একটু জানতে হবে। চলো বন্ধুরা, এখন আমরা প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোটা কি সেটা আমরা জেনে নিই। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বিন্দুর সাপেক্ষে অন্য আরেকটা বিন্দুর অবস্থান নির্ণয় করাটাকেই বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। অর্থাৎ যে বিন্দু সাপেক্ষে আমি অন্য একটা বিন্দুর অবস্থানটা নির্ণয় করব সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। এখানে যদি তোমরা তাকাও, আমরা যখন গ্রাফে বিন্দুগুলো বসাই, দেখো সাপোজ হচ্ছে মনে করো 2,3 বিন্দু আমি কোথাও বসাচ্ছি, 2,3 বিন্দু। তখন আমরা কী করি? এ পাশে হচ্ছে 2 ঘর যাই, আর এ পাশে যাই হচ্ছে কয় ঘর? 1, 2, 3। আমরা এটা গ্রাফে করে থাকি। তারপর হচ্ছে আমরা এই বিন্দুটা 2,3 বিন্দুটা হচ্ছে আমরা নির্ণয় করি। আচ্ছা, এই 2,3 বিন্দুটা আমি কার সাপেক্ষে নির্ণয় করতেছি বলো তো? এখানে হচ্ছে এই যে এখানে যে মূল বিন্দু 0,0 বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে আমরা নির্ণয় করে থাকি। এই মূল বিন্দু হচ্ছে 0,0 বিন্দুকে আমরা মূল বিন্দু বলে থাকি। এই বিন্দুকে আবার বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কারণ কি, এই 0,0 বিন্দু সাপেক্ষে হচ্ছে আমি এই বিন্দুর অবস্থানটা নির্ণয় করে থাকি। এখানে ঠিক একই বিষয় হয়েছে। আমি যখন এর সাপেক্ষে একে মূল বিন্দু হিসেবে বিবেচনা করেছিলাম,
স্টেশনে থাকা বন্ধুটির, তখন এর সাপেক্ষে এ ছিল কি গতিশীল। আবার যখন আমি একে প্রসঙ্গ বিন্দু হিসেবে বিবেচনা করেছি, তো এর সাপেক্ষে কী ছিল স্থির। আবার যখন প্রসঙ্গ বিন্দু বা মেন বিন্দু একে ধরেছি, তখন এরা সকলেই কী ছিল বলতো, সকলেই ছিল গতিশীল। তার মানে কি প্রসঙ্গ বিন্দু বা মূল বিন্দু কিন্তু কোথাও ফিক্সড নয়। প্রসঙ্গ বিন্দু কী হতে পারে, যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। প্রসঙ্গ বিন্দু কখনো গাছ হতে পারে, কখনো রেল স্টেশন হতে পারে, কখনো বাস স্টপ হতে পারে, কখনো কারো বাড়ির গেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তবে প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয়, তাকে বলা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। আশা করি তোমরা গতি বা স্থিতি বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব বিভিন্ন প্রকার গতি নিয়ে। প্রথমে দেখে নিই সরল রৈখিক গতি, তারপর হচ্ছে ঘূর্ণায়ন গতি, তারপর হচ্ছে চলন গতি। সরল রৈখিক গতিটা কি? সরল পথে কোনো বস্তুর গতিকেই বলবো হচ্ছে সরল রৈখিক গতি। সরল সোজা পথে মনে করে একটা গাড়ি চলে যাচ্ছে, তার অবস্থানের পরিবর্তন করছে সরল সোজা পথে, তাহলে এই গতিকে বলবো হচ্ছে সরল রৈখিক গতি। এরপর হচ্ছে ঘূর্ণায়ন গতি। চক্র আকারে বা বৃত্তাকারের কোনো গতিকে বলবো হচ্ছে ঘূর্ণায়ন গতি। ঘূর্ণায়ন গতি আবার দুই প্রকার, একটা হচ্ছে সরল স্পন্দন গতি, আর একটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো তার এই প্রকারভেদটা নিয়ে হচ্ছে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। তারপর হচ্ছে চলন গতি। চলন গতি, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে প্রতিটি কোণার দিক সব সময় একই দিক হয়, তাহলে সেই বস্তুর গতিকে বলবো হচ্ছে চলন গতি। সাপোজ একটা নদীতে আমি একটা ছোট্ট নৌকা বা একটা ছোট্ট পুকুরে আমি একটা ছোট্ট নৌকাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, জাস্ট ধাক্কা দিয়ে দিলাম, তো সে কোন দিকে চলা শুরু করবে? এই দিকে চলা শুরু করবে। আচ্ছা, সেই নৌকাটি যে উপাদান দ্বারা তৈরি, যে উপাদান দ্বারা তৈরি, তার প্রতিটি কোণার দিক কোন দিকে হবে? সবগুলোই এই একই দিকে হবে। কোনো কি কোণার দিক অন্য কোনো দিকে হবে? না, হবে না। তাহলে এই বস্তুর গতিকে বলবো হচ্ছে আমরা চলন গতি। এবার মনে করো যে এই দিকে যাচ্ছিল নৌকাটা, আমি সাপোজ একটু এই দিকে ধাক্কা দিয়ে দিলাম, তখন নৌকাটা কোন দিকে যাওয়া শুরু করবে বলো তো? একটু এই সাইড করে যাওয়া শুরু করবে না? আচ্ছা, যখন এই সাইড করে চলা শুরু করবে, তখন কি একটি কোণার হবে না কোণাটা বস্তুটি যে সকল কোণা দ্বারা গঠিত প্রতিটি কোণার দিক ওই একই দিক হবে? অবশ্যই প্রতিটি কোণার দিক একই হবে। তাহলে এই ধরনের গতিকে কি বলবো আমরা বলো তো? এই ধরনের গতিকে বলবো হচ্ছে চলন গতি। এবার একটা উদাহরণ দিই। মনে করো একটা বাস এই সোজা পথে যাচ্ছে। সোজা পথে যখন যাবে, তার প্রতিটি কোণার দিক হবে কোন দিক? এই দিক। কিন্তু এখানে গাড়ির যে চাকা আছে, গাড়ির চাকার গতি কি বলবো বলো তো? এটা কিন্তু হচ্ছে কি ঘূর্ণায়ন গতি। আর ঘূর্ণায়ন গতি সবসময় কি করবে বলো তো? তার দিক পরিবর্তন করবে, কখনো এই দিক, কখনো এই দিক, কখনো এই দিক, কখনো এই দিক। চাকা যেই পজিশনে ঘোরাঘুরি শুরু করবে, তার দিকটাও ঠিক সেভাবেই পরিবর্তন হবে। তাহলে এই বাসের ক্ষেত্রে যদি আমি তার চাকার গতিকে বাদ দেই, তাহলে পুরো বাসের যে গতি সেটা হবে হচ্ছে চলন গতি। কেননা চাকা বাদে বাসের প্রতিটা কোণা, যেমন সিট, বিভিন্ন যে মানুষগুলো থাকবে, সবার গতির দিকটা কোন দিকে হবে বলো তো? অবশ্যই একই দিকে হবে। তাহলে গাড়ির চাকা বাদ দিয়ে বাসের পুরো গতিটাকে বলবো হচ্ছে আমরা চলন গতি। আশা করা যায় চলন গতিকে তোমরা বুঝতে পেরেছো। এখন হচ্ছে আমরা ঘূর্ণায়ন গতি থেকে যে দুইটা গতি পেয়েছি, একটা হচ্ছে কি পর্যাবৃত্ত গতি, আর একটা হচ্ছে সরল স্পন্দন গতি। এখন হচ্ছে আমরা এই দুটা গতি কি সেটা আমরা দেখে নিব। আমরা পর্যাবৃত্ত গতি, এটা কোথা থেকে এসেছে বলো তো? যে ঘূর্ণায়ন গতি থেকে এসেছে। ঘূর্ণায়ন গতি থেকে এসেছে পর্যাবৃত্ত গতি আর হচ্ছে সরল স্পন্দন গতি। ঘূর্ণায়ন গতির একটা উদাহরণ আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে লাটিমের গতি, ফ্যানের পাখার গতি, ইত্যাদি ইত্যাদি সবগুলো হচ্ছে কি ঘূর্ণায়ন গতি। কারণ কি এরা কি বৃত্তাকার পথে ঘূর্ণায়ন বা ঘুরে না? হ্যাঁ, অবশ্যই ঘুরে। এই ধরনের গতিকে বলবো হচ্ছে ঘূর্ণায়ন গতি। সেই ঘূর্ণায়ন গতি থেকে আসছে হচ্ছে আমার পর্যাবৃত্ত গতি ও সরল স্পন্দন গতি। এটা আসলে এসেছে ঘূর্ণায়ন গতির উপরে কিছু শর্ত আরোপ করে। আমরা দেখি, কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের একটি নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। সাপোজ আমি একটা বিবেচনা করতে পারি হচ্ছে দেওয়াল ঘড়ি যদি সেকেন্ডের কাটা আমি বিবেচনা করি, সেকেন্ডের কাটা যদি এই মাথাটা আমি বিবেচনা করি, সেটা দেখো তো এই পুরো পথটা ঘুরে কত সেকেন্ড পর পর? অবশ্যই কত? সেই সেকেন্ডটা হচ্ছে 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড পর পর বারবার একই দিক থেকে কি করবে? এই বিন্দুটাকে অতিক্রম করবে। এরকম কি কখনো হবে কোনো ঘড়িতে যে একবার এই বিন্দুটাকে অতিক্রম করলো 60 সেকেন্ড পর, আরেকবার করলো 70 সেকেন্ড পর?
না, এটা করবে না। সে কি করবে, বারবার একই দিক থেকে, বারবার কোন দিক থেকে, এই দিক থেকে বারবার একটা নির্দিষ্ট সময় পরপর, কোন সময়, সেটা হচ্ছে 60 সেকেন্ড সময় পরপর বারবার এই দিক থেকে অতিক্রম করবে। এই ধরনের গতিকে কি বলবো বলতো? এই ধরনের গতিকে বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। উদাহরণস্বরূপ বলে দিতে পারি ঘড়ির কাঁটার গতি বা ফ্যানের পাখার গতি। ফ্যানের পাখার গতি কখন খাটবে? যখন হচ্ছে ফ্যানটা হচ্ছে ফুল ভলিউমে চলবে। তখন কী করে বলতো? বারবার একটা পাক ঘোরাতে তার কি লাগবে, বারবার একই সময় লাগবে। আর বারবার কি করবে, এই দিক থেকে কী করবে, ফ্যানের পাখাগুলো বারবার সেই একটা বিন্দুকে অতিক্রম করবে। তাহলে এই ধরনের গতিকে কি বলতে পারি বলতো? এই ধরনের গতিকে বলতে পারি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। কিন্তু লাটিমের গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি না। কেন পারি না? যখন আমি লাটিমটা ঘুরিয়ে দিলাম, সে কি করবে, ধীরে ধীরে তার কি হবে, তার হচ্ছে স্পিড বা ভ্যালোসিটি কী হবে, কমতে থাকবে। ভ্যালোসিটি যখন কমতে থাকবে, তার প্রথম পাক সম্পূর্ণ করতে, লাটিমের প্রথম পাকটা সম্পূর্ণ করতে যদি 1 সেকেন্ড সময় লাগে, 1 সেকেন্ড সময় লাগে, পরের বার অবশ্যই কত সেকেন্ড সময় লাগবে? 1 সেকেন্ডের চাইতে কম। তাহলে বলো, বারবার একই দিক থেকে একটা নির্দিষ্ট সময়টা কি নির্দিষ্ট থাকতেছে না, সেটা কি হয়ে যাচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। যার কারণে লাটিমের গতি হবে কি, ঘূর্ণায়ন গতি, কিন্তু চলন গতি হবে না। আবার এই ঘড়ির কাঁটার গতি, এটা হচ্ছে তোমার কি হবে, ঘূর্ণায়ন গতি হবে, সে সাথে কি হবে, সে সাথে হচ্ছে তোমার পর্যায়বৃত্ত গতিও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো পর্যায়বৃত্ত গতিটা আসলে কি। এরপরে দেখবো আমরা হচ্ছে সরল স্পন্দন গতি। এবার দেখবো আমরা হচ্ছে সরল স্পন্দন গতি। পর্যায়বৃত্ত গতি সম্পূর্ণ কোনো কণার গতি যদি এমন হয় যে এটি তার গতিপথের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ওই দিকের বিপরীত দিকে চলে, তবে সে গতিকে বলবো হচ্ছে আমরা সরল স্পন্দন গতি। তাহলে বলো তো, সরল স্পন্দন গতিটা আসলে কথা থেকে, পর্যায়বৃত্ত গতি থেকে আসলে সরল স্পন্দন গতিটা আসলো। দেখি কিভাবে আসলো। মনে করো আমরা টাকা বাঁধা যে রাবারগুলো আছে, সেই রাবার আমরা বিবেচনা করতে পারি। এই যে এই রাবারের উপর দিয়ে মনে করো একটা বস্তু কী করছে বলতো, এরকম ঠিক এই দিকে এভাবে ঘুরছে। তো বারবার কোন দিক দিয়ে ঘুরে বলো তো, এই দিক দিয়ে এসে অতিক্রম করে। মনে করো যে ওই 1 সেকেন্ডে সে একটা পাক সম্পূর্ণ করতেছে, 1 সেকেন্ডে একটা পাক সে কী করতেছে, সম্পূর্ণ করতেছে। এটা কি বলো, এই গতিকে কি বলো বলতো? এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আচ্ছা, এবার ব্যান্ডটাকে যদি আমি একটু বাঁকা করি, এই রাবারটাকে যদি একটু বাঁকা করি, তাহলে দেখতে কেমন হবে দেখো তো। তাহলে দেখতে হচ্ছে এইরকম হবে। সাপোজ এতটুকু বাঁকালাম, তখন কি হবে, এই পয়েন্টটা হচ্ছে এখানে হবে, বারবার এদিক থেকে কী হবে, এই অতিক্রম করতেই থাকবে। আমি ব্যান্ডটাকে একবারে চুপসে দিলাম, ব্যান্ড বা রাবারটাকে একেবারে হচ্ছে কী করলাম, চুপসে দিলাম, তাহলে দেখতে কেমন হবে বলো তো? তখন এইরকম হবে। তখন মনে হবে যে একটা আর একটার উপর দিয়ে চলে গেছে। তখন কী হবে বলো তো, এ পয়েন্ট থেকে একবার যাবে এই দিকে, আরেকবার কোন দিকে যাবে, আবার যাবে এই দিকে, একবার যাবে ঠিক এই দিকে, আরেকবার যাবে কোন দিকে, এই দিকে চলাচল শুরু করবে। আচ্ছা, এখানে দেখো অর্ধেকটা সময় মনে করো এই পয়েন্টটা, এখানে যদি অর্ধেকটা সময় হচ্ছে এই পয়েন্টটা, টোটাল কত সেকেন্ড সময়, 1 সেকেন্ড। তাহলে এইখান থেকে এই পয়েন্টটা আসতে তাই কত সেকেন্ড লেগেছে বলো তো? ওকে সময় লেগেছে হচ্ছে ½ সেকেন্ড। তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে তাকে লেগেছে ½ সেকেন্ড। আবার এইটুক থেকে এখানে যেতে লাগেছে কতটুকু সময় লেগেছে বলো তো? ½ সেকেন্ড। আচ্ছা, এবার আমি যখন চুপসে দিয়েছি, তার মানে ½ সেকেন্ড গেছে হচ্ছে এই দিকে, আর বাকি ½ সেকেন্ড গেছে কোন দিকে, এই দিকে ঠিক বিপরীত দিকে। তাহলে এই পর্যাবৃত্ত গতিটা কি হয়ে গেছে বলো তো? এই পর্যাবৃত্ত গতিটা হয়ে গেছে সরল স্পন্দন গতি। কারণ কি, অর্ধেক সময় গেছে একটা নির্দিষ্ট দিকে, বাকি অর্ধেক সময় গেছে ঠিক ওই দিকের বিপরীত দিকে। যাই হোক, আমরা চেষ্টা করলাম সরল স্পন্দন গতি ও পর্যায়বৃত্ত গতি সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিতে। এই সম্পর্কে আমরা বিস্তারিত তরঙ্গ অধ্যায়ে গিয়ে আরও জানবো।